গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প দ্রব্যময়ীর কাশীবাস। দুদিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র 3 ঘর প্রতিবেশী, কারোর সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। দ্রব্য ঠাকুরনের বাড়ির চারিধারে বনে বনে নিবিড়, সূর্যের আলো কশ্চিনকালে ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটুম্বুর দিনরাত, ব্যাঙের একঘেয়ে ডাক, দিনে রাতে মশার বিনবিনুনি। দ্রব্য ঠাকুরনের নাতি বললে, ঠাকমা, সাবু আছে ঘরে না বাজার থেকে আনবো? দ্রব্য ঠাকুরনের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনাল, কারণ আজ 2 মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। পালাজ্বর, ঘড়ির কাটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেল বেলাটিতে। দ্রব্য ঠাকুরন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে পড়বেন, উঁয়া করবেন, জ্বরের ধমকে ভুল বকবেন। ও বাড়ির ঠাকুরন এসে জিজ্ঞেস করবে জানলার কাছে দাঁড়িয়ে, বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর নব, মলেই বাঁচি, নিত্য জ্বর। ওরে মারে, হাত পাটা কি কামড়াচ্ছে, একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না? এ কি কাণ্ড, হ্যাঁ গা? পরে মিনতির সুরে বলবেন, ও নব, লক্ষ্মী দিদি, শীত তো আজ ভাঙল না, কাঁথা গায়ে দিচ্ছি, নেপ গায়ে দিচ্ছি, তুমি ওই বাঁশের আলনায় পুরনো তোষাকটা পেড়ে আমার গায়ে দিয়ে দাও। চেপে ধরবো? হ্যাঁ দিদি। ধরো নব, চেপে ধরো, আমার হয়ে গেল। ভয় কি, অমন করো না, ছি। টেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে, তোমার নাতিরা বেঁচে থাক, অমন সোনার চাঁদ নাতি সব। ভাব না কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নব। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? জটে গয়লার অড়ল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেবখন গরু। আমার গরু রয়েছে জটে গয়লার জমির কাছেই, তুমি শুয়ে থাকো। আরও ঘণ্টাখানেক পর বৃদ্ধ ঠাকুরন আবার এসে জানলায় দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? ক্ষীণস্বরে লেপ কাঁথার ছেঁড়া স্তূপের মধ্য থেকে জবাব এলো, গরু? আমার গরু তো। কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? সারা বর্ষা দ্রব্যময়ী এমনি ম্যালেরিয়ায় ভোগেন। তার বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে বন্দুকের কারখানায়, মেজনাতি পাকশিতে ইবিআরে, ছোট নাতিও ওদিকে কোথায় যেন থাকে। বড় নাতি ছাড়া অন্য 2টি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলেও হয়েছে। আজ বছর 5-6 আগে বড় নাতির ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন 7 ছিল। নাতবউ মনোরমা হুগলি জেলার মেয়ে, সে এখানে এসে নাক সিটকে থাকে। বাড়ি তো ভারী, মোটা একখানা চালাঘর, ছেঁচার বেড়া, এমনি ধারা জঙ্গল যে দিনমানেই বুনো শুয়োর লুকিয়ে থাকে। মশার তো ঝাঁক। মা গো, কি কাদা ঘাটের পথে! এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাড়ার মতো নাক আরও উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পরে দ্রব্যময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। ঠাকুরনকে বলেন, সুদের সুদ, ও যে কি মিষ্টি তা তোমাকে কি বোঝাবো নব। দ্রব্যময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কত কালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে, স্বামীহীনা বন্ধা বিধবা ঠাকুরন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন দিদির সবই বাড়াবাড়ি। ঠাকুরন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে 3-4 মাস 2 বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখা দেখি থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র ঠাকুরনই দ্রব্যময়ীকে দেখাশুনো করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানলায় উকি মেরে 2-একটা কথা বলেন। কিন্তু এবার দ্রব্যময়ী ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকে জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার উপর। পালাজ্বরে ধরেছে আজ মাসখানেক। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপ তোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালাজ্বরের কম্প থেমে গিয়েছে।
জ্বর যদি এখনো যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নব, গরু এনেছ দিদি? 2-3 বার ডাকের পর নঠাকরুন উত্তর দিলেন, কে ডাকে? দিদি, ঠেলে উঠেছ? বলি, আমার গরুটা কি এনেছ মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু গরু করি তো মলে শেষ কালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে ছেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো গোয়ালে, খেপলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল, টেমিটা জ্বাললেন। আমরা গাছে একটা তেড়ো পাখি আরেকটা তেড়ো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। ধ্রুব ঠাকুরনের জ্বরতপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো বলছে, কুতলি কুতলি ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, কুতলি কুতলি ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। ধ্রুব ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাপু, চালাচ্ছে তো চালাচ্ছি, 8 ঘন্টা হয়ে গেল। একে মাথা ধরে আছে, ভালো লাগে? থাম না বাবু, মানুষের জানোয়ারের সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি? গোয়ালে গিয়ে ধ্রুব ঠাকুরুন মুংলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে, কতক বিদেশে। তার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি, একেবারে বড় গেরস্ত। যদি সবাই থাকতো আজ বজায়। কেউ নেই আজ। মুংলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে ধ্রুব ঠাকুরনের মনে হলো খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে কিছু ডুমুর পেড়ে আনলেন। 2টো সজনে শাক পারলেন উঠানের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জে গিন্নির সঙ্গে দেখা। মুখুজ্জে গিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। ধ্রুব ঠাকুরনের কটি নাতি চাকুরে। এজন্য ধ্রুব ঠাকুরনের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ 2টো ভাত রাঁধব, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। তোমার থাকতেও নেই, অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা। সবই কপাল। অর্থাৎ 2 চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করবার কিছু নেই। তুমি যে তিমিরে সেই তিমিরেই। নদীর ঘাটে যাবার পথে দুধারে শুধু বন আর বাগান। কোনো বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশশেওড়া ও বন চালতে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে 2-1জন সূচিবাই গ্রস্তা বিধবা পথের নিতান্ত পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছেন। ধ্রুব ঠাকুরন বনের মধ্যে ঢুকে উকি মেরে দেখছেন। এমন সময় মুখুজ্জেদের সেজ বউ পেছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা একাধটা মা। একটা গাছ কাঁঠাল, সব্যনেশীদের জন্য যদি মা তার কিছু ঘরে উঠল, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে? আমি কি চৌকি দিতে গিয়েছি বসে বসে? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়। দেখ তোর না দেখ মোর, সব্যনেশে কলিকালিকার ধম্মজ্ঞান আছে মা। চলুন খুড়িমা, ঘাটে যাই। ধ্রুব ঠাকুরুন বকতে বকতে ঘাটের দিকে চললেন। স্নান সেরে এসে 2টো আলো চাল ফুটিয়ে ডুমুরে চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় দেখলেন বাড়ির পেছনে কাগজি লেবু গাছটার তলায় কি খসখস শব্দ হচ্ছে। ধ্রুব ঠাকুরুন হাঁক দিলেন, কে রে নেবুতলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, আমি কনক ঠাকুমা। কেন, ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটি ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদবিক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে ধ্রুব ঠাকুরনের ক্রূর দৃষ্টির সম্মুখে দাঁড়াল। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললে, যা তোর ঠাকুমার গাছ থেকে একটা নেবু। ধ্রুব ঠাকুরুন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, হ্যাঁ যা, তোর বাবা লেবু গাছ পুঁতে রেখে গিয়েছে, যা তুলে নিয়ে আয় গিয়ে। যত সব চোট ছাচন নিয়ে হয়েছে। তোর মার অরুচিতে হাটে নেবু কিনতে পারিস নে? এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। ধ্রুব ঠাকুরুন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পর বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকমা। কে রে? কি? আমি চলে যাব? কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা। নেবু দেবেন না? ধ্রুব ঠাকুরুন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে নিলেন।
বাঁ হাতে ঘটি নিয়ে ঢকঢক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞেস করলেন, তোর পরনের কাপড় কাঁচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দে দিকি। মেয়েটি তাই করলে। ধ্রুব ঠাকুরুন বললেন, অরুচি কেন? তোর মার কি ছেলেপিলে হবে নাকি? তা তো জানি না ঠাকমা। যা নিয়ে যা, তবে একটার বেশি নিবি না, বুঝলি? ধ্রুব ঠাকুরুন খেয়ে উঠে মাদুরে পেতে একটু শুয়েছেন, এমন সময় মুখুজ্জি বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ও ঠাকমা, শুয়েছেন নাকি? হ্যাঁ, কে? অতুল। কি ভাই? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গায়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে বেশ দর দিচ্ছে। না বাপু, আমার নেই। কেন? আপনার বাড়ির পেছনে হরিরায়ের দরুন জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচব না। আসলে ধ্রুব ঠাকুরুনের গাছপালার উপর বড় মায়া। স্বামীর আমলের যা কিছু যৎসামান্য জমি জমা তা প্রায়ই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করলেও এই কয়লার দুর্মূল্যতার দিনে 2 পয়সা পাওয়া যায়, কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবুও গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুঁয়োপোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুঁয়ো লাগা জায়গাটা ঘষলে শুঁয়ো ঝরে যায়, কিন্তু ধ্রুব ঠাকুরুন তাকে ডুমুর পাতা পাড়তে দেননি। হয়তো এটা অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যাবে। বৈকালের দিকে ধ্রুব ঠাকুরুন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক ঠাকুরুন ছাড়া কেউ উঁকি মেরে বড় একটা দেখেও না। ধ্রুব ঠাকুরুন কিন্তু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে, এটা তার খুবই ইচ্ছে। কিন্তু ওবেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকুমা, একটা নেবু দেবেন? কেন রে, কেন? ওবেলার নেবু ওবেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার। মা বললে, আচ্ছা আয়, উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো নেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণ ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে, তার প্রাণ রয়েছে সেখানে পড়ে। কিন্তু ধ্রুব ঠাকুরুনের নিঃসঙ্গ মন যাকে হয় আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকাল বেলাটিতে। তবুও দুটো কথা বলবার লোক তো বটে। ধ্রুব ঠাকুরুন আপন মনে বকে চলেছেন নাত বউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কিরকম ভালোবাসে। এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকমা, মা সাবু চড়িয়ে আমায় বললে নেবু নিয়ে আয়, বেলা গেল। হ্যাঁ, হচ্ছে, তারপর শোন না। মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন, তারপর খোকনমণি সে পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না, ওর মাও দেবে না। বড্ড হেজল দাগড়া মেয়ে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরোকে দাও। তা আমায় বললে, আপনি চুপ করে থাকুন, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? একালের মাও অন্যরকম, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি না ছেলে মেয়ে মানুষ করতে। তবে তুই তোর বর পেলি কোথা থেকে রে আবাগির বেটি? আমি এবার যাই ঠাকমা, নেবু একটা। আচ্ছা তা যা, নিয়ে একটা নেবু। শুনলি তো সব কাণ্ড কারখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চেয়ে বড় বড় চোখ করে বললে, ও ঠাকমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তুঁততলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে ধ্রুব ঠাকুরুনের মেজ নাতি নীরদচন্দ্র দুটি ভারী মোট দুহাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিল, ও ঠাকমা। ধ্রুব ধড়মড় করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, কানু, আয় আয় ভাই, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে। বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরিকাকার মেয়ে কনক না? কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কনকি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুটলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আরও কি কি আছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকরি করে। নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস না জানি নিয়ে আসে। ধ্রুব ঠাকুরুন জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে হঠাৎ যে?
বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবৌ ছিল তাই এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, না এলে তুমি। সন্ধ্যার পর নঠাকরুন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে জন্মাতে দেখেছেন, অনেকদিন পরে দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করার পর বললেন, হ্যাঁ কানু, তা তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘরে মারা যাবেন? কালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে কে শোনে, তার উপর আবার গরু। একটা বিহিত করে যাও যা হয়, নইলে। কানু বললে, সেই সব জন্যই তো আশা। চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হলো। দ্রব্য ঠাকুরুন বললেন, ভালো কথা না বউ, দোকানে গজা নিয়ে যাও, জল খেও। কানু এনেছে আমার জন্যে, তা ও যেমন পাগল, আমার কি দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও নবৌ। তা দাও দোকানা নিয়ে যাই। ভালোটা মন্দটা এই পাড়া গায়ে তো চোখেই দেখতে পাইনি দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা। তোমার ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে নেই এ গায়ে। আমি যা বলবো তা মুখের উপরেই বলবো বাপু। ফলে নবৌ দুখানার জায়গায় 4খানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পরে নাতি ঠাকুরমার পরামর্শ হলো রাত্রে কানু এক মতলব ফেঁদে এসেছে, ঠাকুরমাকে সে কাশি গিয়ে রেখে আসবে। তার একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুরমাকে রাখবে। পরদিন সকালে নবৌ শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাব নাকি? তীর্থধম্ম করার সময় তো এই। তার যদি আজ ছেলেটাও বেঁচে থাকত। আজ প্রায় ৪৫ বছর পূর্বে ৭ মাস বয়সে নঠাকরুনের সে ছেলে মারা গিয়েছে। সেই প্রথম, সেই শেষ। তার আর ছেলেপুলে হয়নি। যাবার দিন দ্রব্য ঠাকুরুন প্রিয় মুংলি গরুটার ভার দিয়ে গেলেন নবৌকে। বারবার মাথার দিব্যি দিলেন মুংলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল নবৌ, আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি। নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি? তার সচ্ছল অবস্থা, লুচি পরোটা জল খাবার, তেলে ঘিয়ে কলকলে করে 5 বেনুন রান্না। আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলে মতের লোকের জায়গা হয় না আর এখন। ঘরের আড়ায় শুকনো নারকেল পাতার আঁটি, পাকাটির বোঝা জোগাড় করা ছিল। বর্ষায় উনুন ধরানো কষ্ট বলে সুগৃহিণী দ্রব্য ঠাকুরুন যে সময়ের যা সঞ্চয় করে রাখতেন। কাশিবাস করতে যাচ্ছেন, পেছন টান থাকলে তীর্থবাস হয় না। সেসব দান করে গেলেন কতক নঠাকুরুনকে, কতক একে ওকে। কনক একটা পাকা শশা হাতে এনে বললে, শশা খাবে ঠাকমা? তুই এক বোঝা পাকাটি নিয়ে যা কনকি, ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘাড় নেড়ে বলল, নঠাকরুন চোখের জল ফেললেন যাবার সময়ে। দ্রব্য ঠাকুরুন ট্রেনে কোনো রকমের সুচিতা বজায় রেখে কাশি এসে পৌঁছলেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশিবাস করেছেন। পাশেই আরেকখানা ছোট ঘর ভাড়া দেয়া হয়েছে দ্রব্য ঠাকুরুনের জন্যে। অপর বৃদ্ধাটির কাছে চাবি ছিল ঘরের, তিনি চাবি খুলে দিলেন। দ্রব্য ঠাকুরুন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। দ্রব্য ঠাকুরুন ঘণ্টাখানেকের মধ্যেই সভয়ে আবিষ্কার করলেন তার প্রতিবেশিনী নদে জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহুরে ও সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ দ্রব্য ঠাকুরুনের ভয় পাবারই কথা বটে। তিনি এসে দ্রব্য ঠাকুরুনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলুম কি না? দ্রব্য ঠাকুরুন ভয়ে ভয়ে বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোম বস্ত্র বার করুন। দ্রব্য ঠাকুরুন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? দ্রব্য ঠাকুরুন বললেন এই কথায় বয়ের উচ্চারণ যশোর জেলার উচ্চারণ রীতি অনুযায়ী প্রসারিত উচ্চারণ। প্রতিবেশিনী বৃদ্ধার উচ্চারণে এইসব স্থানের উচ্চারণ যতদূর সম্ভব আকুঞ্চিত। বললেনের উচ্চারণ বললেন, ওকারের উচ্চারণও যতদূর সম্ভব ঘোরালো। বলছি লোমবস্ত্র বের করে পড়ুন, একটু কিছু মুখে দিতে হবে তো। লোমবস্ত্র কি জিনিস পাড়াগাঁয়ের মানুষ দ্রব্য ঠাকুরুন কখনো শোনেননি, তবে জিনিসটা বস্ত্র জাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোমবস্ত্র নেই? আপনি জব করেন কি পরে? সেই সাদা থান পরেই জব করি, আর কোথায় কি পাব?
বাড়িখান গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার ওপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা একা থাকা দ্রব ঠাকরুনের চিরদিনের অভ্যেস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। কি মুশকিলেই পড়া গেল। না, কাশীর লোকে ঘুমায় কখন? কানু তার পরদিন বন্ধুর মার হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজাবাসিনী। দ্রব ঠাকরুনের চেয়ে তার বয়স 2-5 বছর কম হবে। মাথার চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। দ্রব ঠাকরুন এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা, কথকথা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারিপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবা ধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কিসব কথা বলে যাচ্ছেন। দ্রব ঠাকরুন অত শত বুঝতে পারলেন না। ফিরবার পথে দ্রব ঠাকরুন জিজ্ঞেস করলেন, উনি কেডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় স্বামী শিবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণ দেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ দুই ঠাকুরের নাম বুঝি? নীরজা বিস্ময়ে দ্রব ঠাকরুনের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি? না। কে তিনি? কই, এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। দ্রব ঠাকরুনের কোনো দোষ নেই। তিনি অজ সেকালে লোক, আর পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারো মুখে শোনেননি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কই, কেউ তো তাকে বলেনি। দ্রব ঠাকরুন ভয়ে ভয়ে থাকেন। তার সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাওরান। দিন কয়েক যেতে না যেতেই দ্রব ঠাকরুন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো নতুন ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোড় করে বক বক বকুনি জুড়ে দেবে। আর কি সব কথা জিজ্ঞেস করবে, কর্মফল কি, হেন তেন। রাস্তাঘাটে বেরোলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাসায় ফিরবার নামটি নেই। এত বিরক্ত ধরে দ্রব ঠাকরুনের। কিন্তু তিনি কি করবেন? কাশীর রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন। গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা। অনেক মেয়ে ছেলের ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। চারিপাশের ভক্তের দলে গেল মিশে তাকে নিয়ে। দ্রব ঠাকরুন শুনতে লাগলেন কেউ জিজ্ঞেস করছে, মাইজি, ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি, আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ? আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞেস করলেন, মাইজি, আমার ভক্তি হচ্ছে না কেন? দ্রব ঠাকুরুন শুনে মনে মনে হেসে আর বাঁচেন না। সর্বদা সাধু সন্ন্যাসী নিয়েই আছো, এখানে প্রণাম, ওখানে ধন্না, 2 ঘন্টা ধরে নাক টেপা। এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে, গঙ্গার জলে ডুবে মরো গিয়ে। ঢং দেখে আর বাঁচিনে, মরণ আর কি। তারপর সবাই চলে গেল। নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যানে নাকি যোগে বসল, আর ওঠে না। দ্রব ঠাকরুনও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়ল সুজি একদম নেই। সে কথা এতক্ষণ মনে ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাতে একটু মোহনভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝিবা হয় না। বসে বসে দ্রব ঠাকরুন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে বাঙালি মেয়েরা প্রায় সব চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে, তাদের দলই যাচ্ছে আসছে। ওদের কথা তিনি কিছুই বুঝতেও পারেন না, বলতেও পারেন না। আজ মাস 3 গ্রাম থেকে এসেছেন। বেশ শীত পড়ে গিয়েছে কাশীতে। মুংলি গরুটার কথা এত করে আজকাল মনে পড়ছে। শীতের রাত্রে পাছে মুংলির কষ্ট হয়, তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়ই। কে জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে? কম ডুমুর হয় গাছটাতে। আহা, নবু কি মুংলিকে অত যত্ন করছে তার মতো? তিনি যে পেটের মেয়ের মতো ওকে। না, তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা।
নব লিখেছে মুংলি ভালো আছে, শিগগির বাছুর হবে। তার বাড়ির দাওয়ার খুঁটি না বদলালেই নয়, কানু বা বিন্দিকে যেন চিঠি লেখা হয় সেজন্য। নীরজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাঁধি খাই। দ্রব্য ঠাকুর মনে মনে বললেন, মরণ এখানে শুকিয়ে হত্যে দিয়ে, কে মাথার দিব্যি দিয়েছে রাঁধতে খেতে? নীরজা বললেন, করন্যাসটা অভ্যেস করছি কিনা, প্রায় হয়ে এলো। দ্রবময়ী নীরব। মাগিটা পাগল নাকি? কি সব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো বাবা, এখন বাসায় চল দেখি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবে তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতাটিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীর ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রতকথা এসব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এসব শক্ত শক্ত কথার কি কাণ্ড মাণ্ড একবর্ণ যদি বোঝেন। আর মাগির চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গিই বাকি। দ্রব্য ঠাকুর না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে। এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, আহা কি চমৎকার। দ্রব্য ঠাকুর বসে ঢুলতে ঢুলতে ভাবলেন, থামলে যে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবে দিদি, দোকানে লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির, বেশ মোটা ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদির জোগাড় করতেই কাটল সারাদিন। 3 সের দুধ মেরে 1 সের হলো। ঘরে রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কিসব ক্রিয়া শিখতে। আসন না মাথা মুন্ডু তাই শিখতে। যতবা এ বকে ততবা ও বকে। মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত 9টার পর দ্রব্য ঠাকুরকে ডাক দিলেন। বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুরে, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশীবাস করতে এসেছ? হ্যাঁ। নাম কি? দ্রব্যময়ী দেববা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া, পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্য তো আসেনি, শরীরটা সারাতে এসেছিলাম। নীরজা রাগের সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? দ্রব্য ঠাকুরুন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজামার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়েছিলাম, শুনলে তো দিদি? কম্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলছেন। আহ কি বিপদ! মাগির সবসময় কি আবল তাবল বকুনি। মুখে বললেন, আমি তো কিছু বুঝি নে, আপনারা যা বলেন। তবে এবার কিচ্ছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলি। তবুও দুজনেই নাছোড়বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশীবাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে যে সবই মাটি। আজ আছো কাল নেই, পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি, পরকালেও তিনি। দ্রব্য ঠাকুরুন মনে মনে বললেন, মরণ মাগির, তবে স্বামী কোথায় যাবে মেয়েদের? ধ্যান দেখো না। যাই হোক, বহু তর্ক করেও দ্রব্য ঠাকুরুনকে দ্রব্য করা গেল না। নাম দ্রব্যময়ী হলে কি হবে, ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তার জ্ঞান বুদ্ধিমতো একজন 70 বছরের মৃত্যু পথযাত্রিনীর ভালো করবারই চেষ্টা করছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে একটা দেখবার মতো জিনিস বটে। গুরুর পাদদোক পান না করে তিনি দাঁতে তৃণ কাটবেন না। গুরুর বাক্য বেদবাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরনো এক ছড়া হার ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দ্রব্য ঠাকুরুন জিজ্ঞেস করলেন, অতগুলো টাকা দিয়ে দিলি গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি বেচে দিয়ে দিলে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য।
কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সব ভুলে থাকা, গুরুই কেবল নিত্যবস্তু। তা তো বটে। এই মাগির সবসময় বড় বড় কথা, দিগে যা তোর সব কিছু গুরুর পাদপদ্মে বিলিয়ে। তার কি, বিয়ের পর স্বামীর নিজের হাতে যে হাতছড়া দিয়েছিল তা কোনো মানুষ এভাবে ঘুচিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটাই বারবার তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্তৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায় গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কনকে আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে দ্রব্য ঠাকুরুন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। মাগি এত রাত্রে করে কি? হুসহুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘরে মুখ চাপা লাগলো নাকি? দ্রব্য ঠাকুরুন ডাকলেন, শুনছ? ওগো, কি হয়েছে? নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি, ও শব্দটা কিসের? কুম্ভকের রেচকপূরক অভ্যেস করছি, অনেক রাত ভিন্ন হয় নাকি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কিরে বাবা, মাগি তো ঘুমোতেও দেয় না রাত্রিরে। দ্রব্য ঠাকুরুন বললেন, যাকগে, ঘুমের ঘরে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমুইনি এখনো। ঘুমুলে যোগের ক্রিয়া হয় না। জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ। দিদি ঘুমুলেন না কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি নে, পাবও না। দেহ কি জন্য দিদি? ঘুমোবার জন্যে নয়, আরামের জন্যেও নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্যে। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। দ্রব্য ঠাকুরুনের পিত্তি জ্বলে গেল। কিনগে যা দিন মাগি, যদি তোর পয়সা থাকে, রাত্রির একটু ঘুমোতে দাও অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশী এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। দ্রব্য ঠাকুরুন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? সত্যর মা রয়েছেন, এই তো সবচেয়ে ভালো। ও মাগি পাগল। পাগল? সে কি? না বাবু, বেজায় ধম্মিষ্টি, অত ধম্মিষ্টি আমার পোষাবে না, আমাকে তুই সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিল। ঠাকুমা যেমন কাণ্ড। বললে, আচ্ছা ঠাকুমা, শেষ বয়সে কাশীবাস করতে এলে, না হয় তুমিও হও একটু ধম্মিষ্টি। হ্যাঁ, উনি ওরকমই বটে। সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসে সত্যর ছোট ভাইয়ের বিয়ে গেল, ওর ছোট ছেলের। ওকে কত চিঠিপত্তর, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন, যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে, কোনো ফল হলো না। দ্রব্য ঠাকুরুন অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি তোমার কাছে ঠাকমা? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি, আচ্ছা তুমি অত নাস্তিক কেন ঠাকমা? ওর সঙ্গে থেকে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। হাঁপ লেগে মরে যাবো যে এখানে থাকলে। আবার ওইসব নাস্তিকের মতো কথাবার্তা। তুমি কি ঠাকমা? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিন। নঠাকরুনের চিঠি আগে আগে আসত, গত ৩-৪ মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজা কথাটা বলেই ফেললেন, দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে কেউ থাকে না। বাড়িটা, গাছটা, পালাটা। দিদি, এখনও এইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিছু না, একমাত্র তিনিই সত্যি। বলে নীরজা চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। দ্রব্য ঠাকুরুন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা, দাঁড়াও, কড়ার দুটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল? না, বেড়ালের জ্বালায় যতবা বেড়াল ততবা বাঁদর। অমন গামছাখানা সেদিন। দিদি, আজ আমার সঙ্গে চলুন কেদার ঘাটে। কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক, শোনবার জিনিস। কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছোড়বান্দা অবশেষে নিয়ে গেলেন দ্রব্য ঠাকুরুনকে।
কেদার ঘাটে এর আগেও 2-3 বার ধ্রুব গিয়েছেন সত্যর মার সঙ্গেই। ওপরের রানার চওড়া চাতালের একপাশে ফর্সা রোগামতো কথক ঠাকুর কথা শুরু করেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়। পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্যর মা জিজ্ঞেস করলেন, দিদি প্রণামে কিছু এনেছেন তো? তা তো বললে না। আনিনি। 8 আনার কম দেওয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেবখন। আমার 8 আনা না দিয়ে 4 আনা বরং দাও। নাতিরা কটা টাকাই বা পাঠায়। এখানে যা দেবেন দিদি পরকালে তোলা রইল। বর্ষার গঙ্গায় ঢল নেমেছে। কেদার ঘাটের সামনের নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলেছে। 2-3খানা পানশিতে সুসজ্জিতা নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন। কাশী সকল তীর্থের সার। মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন। মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ। ধ্রুব ঠাকুরনের মন অজ্ঞাতে অনেক দূর চলে গেল। তার খয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড়ে পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছে আমও নিশ্চয়ই খুব ধরেছিল। নাতিরা কি আর গিয়েছে খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই। 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামল। নীরজা বললেন, চলুন দিদি। ধ্রুব ঠাকুরন লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা মাগি ফোঁস করে কেঁদেছে আর কেবল বলেছে, আহা, যদি এই মাগির সঙ্গ ছাড়তে পারতেন। কিন্তু তা হবার নয়, কানু শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথা বলে না। কাশীখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধহয়। পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? একটা গাছ কাঁঠাল দেশে, খয়ের খাগি কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখন আপনার মায়ের বন্ধন গেল না? আপনার তো 2টো একটা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদহ, ফজলি, ন্যাংরা পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে, বলে এখন কি কাশীবাস করবার সময় হয়েছে তোমার? আমি বলি না, সংসারের মায়া আর না। গানে বলে, কে বা কার পর, কে বা কার আপন। এই মরেছে, মাগি আবার শুরু করেছে। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আসার স্বপন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। ধ্রুব ঠাকুর মুখে বললেন, তা তো বটেই। চলুন দিদি, ওবেলা বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়ে বেশি। আপনার এখন উচিত গুরুমন্ত্রের দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি, সমন তো দৌড়ে দাঁড়িয়ে। সব রকম তো দেখলুম শুনলুম। ধ্রুব ঠাকুর মনে মনে বললেন, তোমার মুন্ডু করলুম, মাগির কথার আবার ধরন শোনো না। ভাটপাড়ার ভট্টাচার্যি এসেছেন। মুখে বললেন, মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড্ড ন্যাওটা, যেখানে যাব সেখানে যাবে। আমার হাতে না খেলে তার পেট ভরত না। এই বেশ কচি কচি বাঁশপাতা এনে মুখে দিতাম তুলে। আর আবার ওইসব কথা আপনার মুখে? জড়ভরতের কথা জানেন তো? অত বড় জ্ঞানী, পূর্বজন্মে এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন। সব মিথ্যে, সব মিথ্যে। ধ্রুব ঠাকুরন কোনো কথা বললেন না। ওর কথা তার একেবারেই ভালো লাগে না। মাগি যেন কি বলে, কি করে। মাগি এমন পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না। মুখ দেখতে আছে ওর, ছি। সারা রাত্রি স্বপ্নের ঘোরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালাঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলছল চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছে। নবৌ তাকে যত্ন করছে না। বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না। মুংলিকে তিনি তার মায়ের পেট থেকে টেনে বার করে এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাগি গাছটাতে, এত কাঁঠাল 3-4 বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে। মুখুজ্জি গিন্নি বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার কাছে কি কাঁঠাল ধরেছে, তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দে দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, ঠাকমা, একটা নেবু দেবা?
আমার মার অরুচি হয়েছে, কিচ্ছু খেতে পারে না। সকালে উঠেই নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপাক হবিষান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ করে গালবাদ্য সহকারে শিব পূজা করছেন। দ্রব্য ঠাকুরনের একটু বেলা হয়েছে আজ উঠতে, মনও খুব ভার। তার আপনার জন পড়ে রইল, তার মুংলি, তার খয়ের খাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? আর ওই মাগির জ্বালায়। নীরজার গালবাদ্য থামল। দ্রব্য ঠাকুরনকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি, গঙ্গা স্থানে গিয়ে গুপ্তিপাড়ার শোয়ের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশিবাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে গুরুদেব আসছেন সামনের সোমবারে, হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবে যাবেন। সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছেন কিনা। আজ বড় শুভদিন আমার, গুরুর পাদপদ্ম আশ্রয় করি যে বেঁচে আছি। এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে হলে গুরুর চরণরূপ ভেলা চাই আগে, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। দ্রব্য ঠাকুরন বললেন, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হলো। দ্রব্য ঠাকুরন নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুর নিয়ে চল ভাই, আমার আর কাশিবাসী কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন, ও মাগির কাছে আর 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে দ্রব্য ঠাকুরন দেশের স্টেশনে তার বোঁচকা তরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকুরন শুনে ছুটে এলেন, ও দিদি, দিদি। হ্যাঁ নবৌ, আমার মুংলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না, খায় না, তোমার যাওয়ার পর থেকে গোয়ালে শুয়েই থাকে। সে আমার মন বলেছে ভাই, তুমি কি বলবে? তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুন বিশ্বনাথ। মুংলি কোথায়? ওকে কচি বাঁশপাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে ঠাকুরন দড়া ধরে মুংলিকে নিয়ে এলেন। সত্যি তার সে চেহারা নেই। সব কাজ ফেলে দ্রব্য ঠাকুরন ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুংলির চোখে জল পড়ে, তারও চোখে জল পড়ে। ঠাকুরন বললেন, 8 জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, 8 জন্মের মায়ের বাঁধন রক্ষে করো নবৌ। তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই মাগির মতো? মুংলি এ জন্মেই আমার মেয়ে, 8 জন্ম টন্ম ছেড়ে দাও। কে মাগি? কার কথা বলছো? সে বলবো খন সব, হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে। বাহ বাহ। কানু হেসে বললে, না, ঠাকমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিক, কাশীপ্রাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই ভাই বল, নবৌ বলো, আমার এই ভিটেতেই যেন তাদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি। কাশী প্রাপ্তিতে দরকার নেই, এই ভিটেই আমার গয়া কাশী। তিনি এই উঠোনের মৃত্তিকাতে শুয়েছিলেন ওই তুলসী তলায়, আমাকেও তোরা ওখানে। আঁচলের খুঁট দিয়ে দ্রব্য ঠাকুরন চোখের জল মুছলেন। বেলা যায় যায়, আষাঢ়ান্ত সুদীর্ঘ দিনমানের শেষ সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। ঘেঁটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটু উগ্র গন্ধ। দ্রব্য ঠাকুরনের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন। এখন তার বয়স 3-26। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকমা ভালো আছেন? এছেন শুনে ছুটি দেখতে এলাম, আমাদের কথা মনে ছিল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প দ্রব্যময়ীর কাশীবাস। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।